আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি বাজার মডেলে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা একটা অঙ্কের মাধ্যমে 4টি প্রশ্নের সমাধান করবো। এখানে ভাষ্য দাম পরিমাণ নির্ণয় করব, এরপরে হচ্ছে বিক্রেতার উপর করার করলে ভাষ্য দাম ও পরিমাণ নির্ণয় করব এবং ভাষ্যের উপর প্রভাব দেখাবো। এক্ষেত্রে ক্রেতা আর বিক্রেতা করে কত টাকা বহন করবে ওটা দেখাবো। সরকারের রাজস্ব আয় কত তা দেখাবো। অনেক কিছু শিখতে পারবো অঙ্কটির মাধ্যমে। আমি আশা করবো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো। ওকে, শুরু করি। সমাধান দেওয়া আছে চাহিদা সমীকরণ। দেওয়া আছে চাহিদা সমীকরণ কিউডি সমান 125 125 মাইনাস 2p এবং যোগান সমীকরণ QS সমান মাইনাস 45 প্লাস 8p। ওকে, এইটুকু আমার দেওয়া আছে। তো একটা আমার বলছে ভাষ্য দাম ও পরিমাণ বের করো। দাম ও পরিমাণ বের করো। আমরা লিখবো যে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে বাজার ভারসাম্য অর্জিত হয়। আমরা লিখে নিব কিউডি সমান কিউএস। কিউডি 125 মাইনাস 2p মাইনাস 45 প্লাস 8। তো আমরা ভারসাম্যের শর্ত থেকে পি এর মান বের করবো, কারণ এখানে চলক হিসেবে পি রয়েছে, তাই না? তাহলে বাজার ভারসাম্য শর্ত থেকে আমরা পি এর মান অর্থাৎ দাম বের করব এবং পরবর্তীতে আমরা যে মানটা পাবো এই মানটা কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে দিব, তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদের, পি এর পাওয়ার দেখো কত। পি এর পাওয়ার এখানে 1, এখানেও পি এর পাওয়ার 1। আমি এর আগেও ক্লাসে বলেছি, যদি সমাধানের ক্ষেত্রে চলকের পাওয়ার যদি একই রকম থাকে তাহলে শুধুমাত্র চলকগুলোকে বাম পাশে নিবা, ধ্রুবক ডান পাশে রাখবা। কথাটা আমি আবার বলি, যদি সমাধানের ক্ষেত্রে চলকের পাওয়ার একই রকম হয়, চলক সমূহের পাওয়ার একই রকম হয়, এখানে পি এর উপর 1, এখানে 1, অথবা এখানে 2 হইলো এখানে 2 থাকতো, হ্যাঁ, অথবা এখানে 3, এখানে 3, পি এর পাওয়ার, হ্যাঁ, এই অঙ্কের যেহেতু পি, চলক সমূহের পাওয়ার যদি একই রকম হয় তাহলে শুধুমাত্র চলক বাম পাশে, ধ্রুবক ডানে। আর যদি চলক সমূহের পাওয়ার ভিন্ন রকম হয়, এখানে 1, এখানে 2 এরকম যদি হয়, তাহলে চলক ধ্রুবক সব যাবে বাম পাশে। কথাটা মনে রাখবা। তাহলে চলকের পাওয়ার একই রকম, তাহলে শুধুমাত্র চলক আমি বাম পাশে রাখবো। মাইনাস 2p মাইনাস 8p, এই 8p প্লাসের ডান পাশে আছে, বাম পাশে আছে, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস 45 মাইনাস 125 বা মাইনাস 10p আর মাইনাস 170, 125 আর হচ্ছে 45, দেখি কত, 25 আর হচ্ছে 45, 170 বা পি সমান মাইনাসের 170 মাইনাসের 10, অতএব পি সমান 17। এই হচ্ছে তোমার পি এর মান। অর্থাৎ আমি ভারসাম্য শর্ত থেকে দাম পেয়ে গেছি, আর ভারসাম্য শর্ত অনুসারে যে দামটা পাই ওই দামটাকে বলা হয় ভারসাম্য দাম। অর্থাৎ আমাদের এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে 17 টাকা। আমরা পরবর্তীতে একবারে লিখে নিব। তো এখন যে কাজটা করবো, এই পি এর মান এখন
চাহিদা অথবা যোগান যে কোনো একটা সমীকরণে বসিয়ে নিবা। চাহিদা অথবা যোগান যে কোনো একটা সমীকরণে বসিয়ে নিলেই তোমরা সমাধান পেয়ে যাবা। তো আমি বসাই, লিখি নিই যে এখন এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। কিউডি সমীকরণে বসিয়ে পাই, এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। যদি কিউডি সমীকরণে বসাই, এ হচ্ছে কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদা পরিমাণ অর্থাৎ চাহিদা অপেক্ষক, এটা বসাও 125 ইন্টু 17, তাহলে 125 বাদ যাবে 34। আমি যদি বিয়োগ করি 125 থেকে বাদ যাবে 34, 91 পেলাম 91। তাহলে খেয়াল করো তোমরা, এখানে আমরা চাহিদা পরিমাণ পেয়ে গেছে 91। তুমি যদি পি এর মান 70 যোগানে বসো সেম মান পাবা, কারণ হচ্ছে পি 70 পাইছো এই শর্ত অনুসারে, অর্থাৎ চাহিদা যোগানের সমস্ত সমতা অবস্থা ধরেই তুমি পি এর মান বের করছো। চাহিদা এবং যোগানের সমতা অবস্থা ধরেই তুমি পি এর মান বের করছো। পি এর মান 17। এখন এই 70 মান তুমি পি এর মান 70 কিউডিতে বসো অথবা কিউএস বসো, একই ধরনের মান পাবা। আমরা সবসময় চেষ্টা করবো কিউডিতে যেন বসাইতে পারি। আচ্ছা, তাহলে পি এর মান কিউডি সমীকরণ বসিয়ে পাই, আমরা পাইছি 91। তো এখন উত্তর আমরা লিখে দিব, এটা হচ্ছে ভারসাম্য দাম আর এই হচ্ছে ভারসাম্য পরিমাণ। শুধুমাত্র চাহিদা বের করছি, তুমি যোগানে বসলে এই মানটা আসতো, কারণ আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস সমান কিউ ভার। এই কিউ ভার দ্বারা, কিউ দ্বারা আমরা কোয়ান্টিটি বুঝি, পরিমাণ বুঝি, আর এখানে চাহিদা অথবা যোগান নয়, শুধু পরিমাণটা বুঝি। অর্থাৎ পরিমাণ বললে সেটা চাহিদা যোগান উভয়টাকে বোঝানো হবে, শুধুমাত্র চাহিদা নয় অথবা শুধুমাত্র যোগান নয়। কিউ ভার দ্বারা পরিমাণটাকে বুঝি, এটা চাহিদা বুঝবে, যোগানও বুঝবে। ওকে, চাহিদা পরিমাণ, যোগানের পরিমাণ, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আর পরিমাণ বলতে চাহিদা যোগান আমরা উভয়টাকে বুঝি। তার মানে কিউ বার মানে হচ্ছে ভারসাম্য পরিমাণ, যেটা চাহিদা পরিমাণ এবং যোগান পরিমাণ উভয়টাকে বোঝানো হয়। আমরা কিউ বার বলতে এখানে কত বুঝি? 91। অ্যান্সার লিখে দিব, অতএব ভারসাম্য দাম, ভারসাম্য বোঝাতে পি বার দিব, কারণ স্থির মান। ভারসাম্য শব্দটা বলতে আমরা স্থির কোনো কিছুকে বুঝি, স্থির মানের উপরে ভার দেওয়া লাগে। তাহলে ভারসাম্য দাম পি এর উপরে বার হবে কত টাকা? 17 টাকা। দামে টাকা হবে, এবং ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ কিউবার, ভারসাম্য পরিমাণ কিউবার কত? 91 একক। 91 একক। ভারসাম্য দাম পি বার সমান 17 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান 91 একক। আশা করি সবাই খুব ভালো করে এটুকু বুঝতে পেরেছ। আমি এরপরে 2 নম্বরে যাব। অ্যান্সারটা লিখে রাখি, কাজে লাগবে। কি পাইছি আমরা? পি বার সমান পাইলাম 17 আর 91। ব্যাস, এটা আমাদের কাজে লাগবে পরবর্তী ধাপগুলো করতে। ওকে, ব্রেক কমপ্লিট করলাম। এবার যাব 2 এ। 2 বলছে যদি বিক্রেতার উপর, বলছে আমাদের যদি বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা করার করা হয়, তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। বিক্রেতার উপর খেয়াল করতে হবে, কোনটা কার উপর আরোপ করছে, বিক্রেতার উপরে না ক্রেতার উপরে। এবং একই সাথে খেয়াল করতে হবে, যদি বিক্রেতা বা ক্রেতা উল্লেখ না থাকে, তাহলে উল্লেখ থাকবে বিক্রয় কর অথবা ক্রয় কর। দুটো বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের। আমি আবার বলে দিচ্ছি, তুমি প্রথমত দেখে নিবা কোনটা কার উপর আরোপ করছে, বিক্রেতার উপর উল্লেখ আছে না ক্রেতার উপর উল্লেখ আছে। হ্যাঁ, বিক্রেতার উপর অথবা ক্রেতার উপর এরকম উল্লেখ থাকবে, অথবা থাকতে পারে বিক্রয় কর বা ক্রয় কর। তোমরা মনে রাখবা, বিক্রেতার সাথে সম্পর্কিত অপেক্ষক হচ্ছে যোগান, বিক্রেতার সাথে সম্পর্কিত অপেক্ষক হচ্ছে যোগান অপেক্ষক, আর ক্রেতার সাথে সম্পর্কিত অপেক্ষক হচ্ছে চাহিদা অপেক্ষক। যখন বিক্রেতার উপরে কর আরোপ করবে তখন যোগান অপেক্ষক পরিবর্তন হবে, আর যখন ক্রেতার উপরে কর আরোপ করবে তখন চাহিদা অপেক্ষক পরিবর্তন হবে। আমি আবার বলি, বিক্রেতার সাথে সম্পর্কিত অপেক্ষক হচ্ছে যোগান। তো কর যদি আরোপ করে, কর তো আমরা জানি ট্যাক্স, যেটা হচ্ছে কোনো রকম প্রত্যক্ষ সুযোগ সুবিধা প্রত্যাশা ছাড়া গভর্নমেন্টকে যে অর্থটা বাধ্যতামূলকভাবে জনগণ প্রদান করে থাকে, সেটি মূলত কর।
তোমরা সবাই জানো পরের বিষয়টা। তো যদি বিক্রেতার উপর করার পরে বিক্রেতার সাথে সম্পর্কিত কোন অপেক্ষক যুগানপেক্ষক, তাহলে বিক্রেতার উপর করার ফলে যুগানপেক্ষক পরিবর্তন হবে। আর ক্রেতার সাথে আমরা সম্পর্কিত হচ্ছে চাহিদা অপেক্ষক। ক্রেতার উপর করার পরে তাহলে পরিবর্তন হবে চাহিদা অপেক্ষক। যদি বিক্রয় করা আরোপ করে তাহলে অবশ্যই যোগান অপেক্ষক, যদি ক্রয় করা আরোপ করে তাহলে অবশ্যই চাহিদা অপেক্ষক পরিবর্তন হবে। ব্যাস, আমাদের ক্ষেত্রে হচ্ছে বিক্রেতার উপর, তাহলে অবশ্যই এখানে বিক্রেতার সাথে সম্পর্কিত অপেক্ষক হচ্ছে যোগান, যোগান অপেক্ষক পরিবর্তন হবে। হ্যাঁ, কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আর কর একক প্রতি টাকা আরোপ করতে পারে অথবা শতকরা টাকা আরোপ করতে পারে। আমি এই অঙ্কে দেখাবো একক প্রতি টাকা, এরপরে শতকরা অঙ্কগুলো সামনে আসতেছে। ওকে, আমরা লিখবো যে বিক্রেতার উপর একক প্রতি বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা টাকা কর আরোপ করা হলে বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা করার করা হলে নতুন কোন অপেক্ষক পরিবর্তন হবে, যেহেতু বিক্রেতা অবশ্যই যোগান, নতুন যোগান অপেক্ষক হবে, নতুন যোগান অপেক্ষক হবে কিউএসটি। পরে ইংলিশ হচ্ছে ট্যাক্স, আমরা টি দ্বারা প্রকাশ করব কিউএসটি। ওকে, তো যোগান অপেক্ষক যেটা আছে -45 প্লাস 8, ওই যে দাম করার ফলে বিক্রেতা কিন্তু সরকারকে টাকা দিয়ে দেয়, তার দামের একটা অংশ গভর্নমেন্টকে দিয়ে দেয়। করার মাধ্যমে বিক্রেতা তার দামের একটা অংশ গভর্নমেন্টকে দিয়ে দেয়, তাই না? বিক্রেতা আমাদের কাছ থেকে যে টাকাটা পাই এই টাকার একটা অংশ আগেই সরকারকে দিয়ে দেয়, কারণ বিক্রেতার উপর করার পড়ছে, অর্থাৎ বিক্রেতা প্রত্যেক দ্রব্য থেকে সে 2 টাকা করে সরকারকে দিয়ে দিছে। যে সে প্রকৃতপক্ষে আমাদের কাছে যে টাকা ক্রেতা সাধারণের কাছ থেকে যে পণ্যটা যে টাকাটা পাবে তার কাছে আসলে ওই টাকাটা থাকে না, কারণ এর আগেই গভর্নমেন্টকে 2 টাকা করে দিয়ে দিচ্ছে, অর্থাৎ তার দাম থেকে 2 টাকা করে কমে গেছে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পি থেকে বাদ দিয়ে দেবো 2 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি। বিক্রেতার দামের অবস্থাটা কি হয়েছে এটা আমরা দেখবো। বিক্রেতার দামের অবস্থা কি হয়েছে, যেহেতু বিক্রেতার উপর করার পড়ছে অবশ্যই বিক্রেতা টাকাটা দিছে, বিক্রেতা টাকা দেওয়াতে প্রাথমিকভাবে কিন্তু বিক্রেতা দিয়ে দিছে, তো দিয়ে দেওয়াতে তার দামটা কমে গেছে। ওকে, সে যে টাকা পাবে এ থেকে 2 টাকা করে বাদ পড়ে গেছে, কারণ এই টাকাটা সরকারকে দিছে, তার কাছে যায় নাই। -45 প্লাস 8p মাইনাস 16, তাহলে দেখো কত আসে এখানে, -45 মাইনাসের 16 মাইনাসের 61 প্লাস 8p। ওকে, এই হচ্ছে নতুন যোগান অপেক্ষক, নতুন যোগান অপেক্ষক। এরপরে লিখবো যে কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে কর পরবর্তী ভারসাম্যের অনুসারে, কর পরবর্তী ভারসাম্যের শর্ত অনুসারে। আচ্ছা, ভারসাম্য শর্ত তো যেটা আছে সেটাই, কর পরবর্তী হওয়ার কারণে আমরা লিখবো এখানে কিউডি সমান কিউএস দিয়ে এখানে টি দিয়ে দিব। ঠিক আছে, কারণ কি কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে বলাতে, কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে অবশ্যই করের পরে যে যোগান অথবা চাহিদা অপেক্ষক পাবো ওই অপেক্ষকটা এখানে দিতে হবে। কর কর বা ভর্তুকি, কর বা ভর্তুকি ফলে নতুন ভাবে যে চাহিদা অপেক্ষক পাবা অথবা যোগান অপেক্ষক পাবা ওই অপেক্ষকটা এখানে দিতে হবে। এখন লিখতে হবে যে কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে, কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে কিউডি সমান কিউএসটি, যে নতুন অপেক্ষকটা পাবো সেটা এখানে চলে আসবে। অতএব কিউডি যেমন আছে তেমনই হবে 125 মাইনাস 2p, আর কিউএসটি মাইনাস 61 প্লাস 8p, বা মাইনাসের 2p মাইনাসের 8p মাইনাসের 61 125। ব্যাস, যেহেতু চলকের পাওয়ার এক, পি এর উপর পাওয়ার যাক, এই পি এর উপর পাওয়ার তা সেম পাওয়ার,
তো এই কারণে পাওয়ার একই রকম হলে আমি তোমাদের শিখেছি চলক সময় বাম পাশে আসবে, ধ্রুবক ডান পাশে চলে যাবে। আর পাওয়ার সময় যদি ভিন্ন রকম হয়, চলক ধ্রুবক সব বাম পাশে চলে আসবে। তো যদি এখানে হিসেব করো -10p, আর এটা যদি হিসেব করো এখানে চলে আসে তোমার কত আসে 61 মাইনাস 125 186 সমান -186 -10, পি এর মান হচ্ছে 18.6। ওকে, আমরা পি এর মান কত পাইছি 18.6। এই হচ্ছে কর পরবর্তী ভারসাম্য দাম। কর পরবর্তী ভারসাম্য দাম পাইছি আমরা এই পি এর মান। এখন তুমি যেই দুইটা সমীকরণ এখানে লেখছো ওই দুটো যে কোনো একটা বসাই দিবা। পি এর মান এখানে তুমি যে দুটো সমীকরণ থেকে পাইছো, কিউডি অথবা কিউএস থেকে পাইছো, এই দুইটার যে কোনো একটা বসাবা। ভুলে কিন্তু আবার এই যোগান সমীকরণ এটাই বসাই দিও না, কিউএস এ বসাবা না, তাহলে কিন্তু আমাকে ভুল হয়ে যাবে। তোমরা অবশ্যই খেয়াল করবা যে ভারসাম্য শর্ত অনুসারে তুমি কি কি বসাইছো ওইটাই খেয়াল করবা শুধু। এখানে যেই দুটো সমীকরণ থেকে পাইছো এই দুইটা সমীকরণ যে কোনো একটা বসাই দিবা। আমি তো শিখেছি চাহিদাটা বসাইতে সবচেয়ে ভালো হয়। তোমরা চাহিদাটা বসাইতে পারো, যে দেখবো যে এখন কিউ এর মান, এখন সরি পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, অপেক্ষকে বসিয়ে পাই। আর যদি তুমি কিউএসটি তে বসাও তাহলে লিখতে হবে যে এখন পি এর মান নতুন যোগান অপেক্ষকে বসিয়ে পাই, অথবা পি এর মান কিউএসটি সমীকরণে বসিয়ে পাই। তো পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। ওকে, চাহিদা অপেক্ষক যদি বসাও কিউডি সমান 125 মাইনাস 2p লিখে নিতে পারো, বা সরাসরি বসায় দিতে পারো। 125 2 ইন্টু পি 18.6 125। এখন তুমি হিসেব করো 2 ইন্টু 18.6 37.2, তাহলে 125 87.8। ওকে, তাহলে করার ফলে তুমি কি করলে নতুন একটা যোগান অপেক্ষক পাইলা। বিক্রেতার উপর করার পর যদি ক্রেতার উপর করার পড়তো তাহলে এখন কিউডি টি আসতো। ওকে, এইটা হচ্ছে কর পরবর্তী ভারসাম্যের কন্ডিশন। কর পরবর্তী ভারসাম্য কন্ডিশন থেকে পি এর মান আমি এত পাইছি। এখন নতুন দামটা আমরা চাহিদা কিউডি অথবা কিউএসটি সমীকরণে বসিয়ে দেবে, এখানে একটা মান পেয়ে যাবো। ব্যাস, এইভাবে আমরা অঙ্কটা করে নিব। এখন তুমি লিখে নিতে পারো যে অতএব কর পরবর্তী ভারসাম্য দাম, অতএব কর পরবর্তী ভারসাম্য দাম, কর পরবর্তী ভারসাম্য দাম এবার টি লিখতে পারো, যেহেতু কর পরবর্তী ভারসাম্য দাম 18.6 টাকা, আর এবং কর পরবর্তী ভারসাম্য পরিমাণ কিউবার টি 87.8 একক। এটা হচ্ছে কর পরবর্তী ভারসাম্য দাম। কর পরবর্তী ভারসাম্য দাম আমরা লিখতে পারি কর পরবর্তী ভারসাম্য দাম পি বার টি 18.6 টাকা, এবং কর পরবর্তী ভারসাম্য পরিমাণ 87.8 একক। ওকে, তো আমি এই দুইটা অংশ এখানে লিখে নেই, পরবর্তী কাজে লাগবে। সেটা হচ্ছে এখন যেটা পাইছি পি বার টি পাইলাম 18.6, আর কিউ বার টি পাইলাম 87.8। আচ্ছা, একটু মনোযোগ দিবা। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবা যে বাসমন দাম আগে ছিল 17 টাকা, এখন হয়েছে 18.6 টাকা। অর্থাৎ করার ফলে বাসমন দাম বাড়ে, করার ফলে বাসমন দামটা বাড়ে, এবং বাসমন দাম বাড়লে আমরা জানি ক্রেতা সাধারণ কম কিনে, অর্থাৎ চাহিদা কমে যাবে। চাহিদা কমা মানে পরিমাণ কমা। তাহলে দাম বাড়ছে কিন্তু পরিমাণ কমে গেছে। পরিমাণ আগে ছিল 91, এখন হয়েছে কত 87। তাহলে একটা জিনিস স্পষ্ট তোমরা বুঝতে পারলা, করার ফলে বাসমন দাম বাড়ে পরিমাণ কমে, করার ফলে বাসমন দাম বাড়ে পরিমাণ কমে। ওকে, দুই কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, আমাদের আরো একটা অংশ বাদ রয়েছে। সেটা হচ্ছে
এক্ষেত্রে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? ওকে, তো ভারসাম্যের প্রভাবটা আমরা একটু দেখি, এক করতেছি। ভারসাম্যের প্রভাবটা আমরা দেখি, আমরা লিখে নিতে পারি যে ভারসাম্যের উপর প্রভাব। ভারসাম্যের উপর প্রভাব, ঠিক আছে, ভারসাম্যের উপর প্রভাব। এখন ভারসাম্যের প্রভাব বলতে আমরা দুইটা বিষয় বুঝবো। ভারসাম্য বলতে মূলত ভারসাম্য দাম আর পরিমাণের কথা চলে আসে। তো ভারসাম্যের উপর প্রভাব বলতে আমরা ভারসাম্য দামের পরিবর্তন এবং ভারসাম্য পরিমাণের পরিবর্তন বুঝবো। আমি আবার বলি, ভারসাম্যের উপর প্রভাব যদি বলে তাহলে এখানে আমরা ভারসাম্য দামের পরিবর্তন এবং ভারসাম্য পরিমাণের পরিবর্তনটা কি শুধু বুঝবো। তাহলে লিখে নিতে পারি যে এক্ষেত্রে ভারসাম্য দামের পরিবর্তন ডেল্টা পি বার, ডেল্টা দ্বারা আমরা পরিবর্তন বুঝি। ম্যাথমেটিক্সের জগতে তিনটা পরিবর্তন প্রতীক দ্বারা পরিবর্তন বোঝানো হয়, ডেল্টা ডি আর হচ্ছে ডেল্টা ডি আর হচ্ছে ডেল, ডেল্টা ডেল আর হচ্ছে ডি, ডেল্টা ডেল আর হচ্ছে ডি। এই তিনটা দ্বারা পরিবর্তন বোঝা হয়। এই তিনটা প্রতীকের চিহ্নের সাথে যা থাকবে তার পরিবর্তন। যেমন ডেল্টার সাথে এক্স আছে, এক্স এর পরিবর্তন, ডেলের সাথে এক্স আছে, এক্স এর পরিবর্তন, হ্যাঁ, ডি এর সাথে এক্স আছে, এক্স এর পরিবর্তন। তাহলে আমি দিলাম এখন ডেল্টা পি বার। ডেল্টা ব্যবহৃত হয় নির্দিষ্ট মান অথবা জ্যামিতিক ক্ষেত্রে। এখানে কিন্তু অলরেডি আমরা সাংখ্যিক মান পেয়েছি নির্দিষ্ট, অবশ্যই ডেল্টা ব্যবহার করবো। আর ডি আর ডেল ব্যবহৃত হয় মূলত সমীকরণের ক্ষেত্রে। ওকে, ডেল্টা পি। তো মনে রাখবো সবসময় কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে জীবনের সকল ক্ষেত্রে, নট অনলি ম্যাথমেটিক্স, ঠিক আছে, শুধু ইকোনমিক্স নয়, ম্যাথমেটিক্স নয়, জীবনের সকল ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে বর্তমান অবস্থা থেকে আগের অবস্থা বাদ দেওয়া লাগে, অর্থাৎ পরিবর্তিত অবস্থা থেকে প্রাথমিক অবস্থা বাদ দেওয়া লাগে। অলওয়েজ প্রাথমিক অবস্থা বাদ দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তুমি ধরো কোনো জব করো, আগে বেতন পাইতা 7,000, পূর্বের বেতন, এখন বেতন পাচ্ছ 10,000। এখন তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার বেতন বাড়ছে না কমছে, তখন তুমি কমছে বলা যাবে? যদি আগে পাইতা 7, এখন হচ্ছে 10, বাড়ছে না কমছে হিসাব করার জন্য তোমাকে যেটা করতে হবে, এখন যেটা পাচ্ছ 10,000, এই 10,000 আগে লিখবা, 7,000 বাদ দিবা, তোমাকে 3,000 দেখাবে, অর্থাৎ প্লাসের, তার মানে বাড়ছে। কিন্তু তুমি যদি আগেরটা আগে লেখো, যেমন 7,000 আগে লিখে এখন 10,000 লেখছো, আগে পাইতা 7,000, এখন পাও 10,000, তাহলে আগে যদি 7,000টা লেখা হতো, মাইনাস 3,000 দেখাচ্ছে, অর্থাৎ তোমার বেতন কমে গেছে। কিন্তু না, বাস্তবে কিন্তু নতুন বাড়ছে, এখন হচ্ছে 10,000। এটা করার জন্য তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই অবশ্যই, আমি আবারও বলে নিচ্ছি, অবশ্যই তোমাকে পরিবর্তিত মান আগে দেখাতে হবে। ইকোনমিক্স অনেক জায়গায় এরকম তুমি পাবা, যে জায়গায় পাও না কেন পরিবর্তন বুঝতে গেলে তুমি পরিবর্তিত মানটা আগে দিবা, প্রাথমিক মানটা পরে দিবা, বিয়োগের পরে। তাহলে দামের পরিবর্তন, পরিবর্তিত দাম কোনটা বেশি? আমরা পরিবর্তিত ভারসাম্য দাম বেশি, পি বার পি বাদ দিয়ে দিব প্রাথমিকটা পি বার, ঠিক আছে। পরিবর্তিত পাইছি পি বার টি, করার পরে যেটা সেটাই পরিবর্তিত, পি বার টি বাদ দিব আমি পি বার। যদি পি বার টি লিখি এখানে 18.6 বিয়োগ আগে ছিল 17, 1.6, অর্থাৎ দাম বাড়ছে, 1.6 দাম বাড়ছে। আমরা সিদ্ধান্তটা একবারে দিয়ে দিব। ওকে, এটা হলো দামের পরিবর্তন। এরপর লিখবো ভারসাম্য পরিমাণের পরিবর্তন। ভারসাম্য পরিমাণের পরিবর্তন, ভারসাম্য পরিমাণের পরিবর্তন, ব্যাস। তাহলে ডেল্টা কিউ বার, অবশ্যই আমরা পরিবর্তিত মানটা আগে দেবো, তাই না? পরিবর্তিত মান হচ্ছে কিউ বার টি মাইনাস এর কিউ বার। কিউ বার টি হচ্ছে 87.8, বাদ দিবা কিউ বার, কিউ বার হচ্ছে 91। 87.8 থেকে তুমি যদি 91 বাদ দাও, -32, -32। তাহলে দেখো আমরা ভারসাম্যের কি প্রভাব পাইছি, যে একক প্রতি 2 টাকা করার পরে যদি হয়, একক প্রতি 2 টাকা করার পরে হলে কি হচ্ছে, 2 টাকা করার পরে হলে ভারসাম্য দাম বাড়ছে 1.6 টাকা, পরিমাণ কমছে 3.2 একক, ঠিক আছে, পরিমাণ কমছে 3.2
2 একক। তাহলে এখন আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি যে অতএব 2 টাকা করা বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা করা হলে 2 টাকা কর আরোপ করা হলে 2 টাকা কর আরোপ করা হলে 2 টাকার উপর বিক্রেতার উপর 2 টাকা কর আরোপ করা হলে ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে 1.6 টাকা এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পাবে ভারসাম্য পরিমাণ হ্রাস পাবে 3.2। এখানে কিন্তু মাইনাস দিয়ে দিও না, হ্যাঁ, এই মাইনাস আছে বিদায় আমি কিন্তু এই যে হ্রাস শব্দটা লিখছি। তাহলে এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পাবে 3.2 একক। ওকে, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা 1-2 কমপ্লিট করছি, এখন 3 রয়েছে। ক্রেতা ও বিক্রেতা করের কত টাকা বহন করবে? হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেছো যে বিক্রেতার উপর কর আরোপ করছে, শুধু বিক্রেতাই বহন করবে। না, বিক্রেতার উপর কর আরোপ করছে বিক্রেতা। এখানে তোমাদের মনে রাখতে হবে কর ঘাত এবং করপাত একটা বিষয় আছে, কর ঘাত এবং করপাত। কর ঘাত কি? সরকার প্রাথমিকভাবে যার উপরে কর আরোপ করে এটাকে বলা হয় কর ঘাত। আর করপাত হচ্ছে যে চূড়ান্তভাবে আদায় করে। আর পরোক্ষ করের ক্ষেত্রে কর ঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপরে পড়ে, অর্থাৎ প্রাথমিকভাবে আরোপ করে একজনের উপরে, আবার চূড়ান্তভাবে প্রদান করে আরেকজনে। তো যেহেতু এগুলো সব পরোক্ষ কর, বাজারের উপর যতগুলো করার পর এগুলো সব পরোক্ষ কর। আর এমনিতে আয় কর হচ্ছে প্রত্যক্ষ কর। পরোক্ষ কর একদম সকল যত দ্রব্য তোমরা কিনো সকল দ্রব্যের ক্ষেত্রে তোমরা পরোক্ষ কর দিয়ে থাকো। আচ্ছা, তো ক্রেতা বিক্রেতা করে কত টাকা বহন করবে মনে রাখতে হবে। এক পরোক্ষ কর যা আছে সব ক্রেতা বিক্রেতা উভয় বহন করে, শুধুমাত্র প্রত্যক্ষ কর যার উপর করে সেই বহন করে। আর বাজারের উপরে যত ধরনের কর আছে, বাজারের যত ধরনের কর আছে সবই হচ্ছে পরোক্ষ কর। কি বুঝলাম? পরোক্ষ করের উপরে ক্রেতা বিক্রেতা উভয় প্রভাবিত হয়, অর্থাৎ দুজনেই করের অংশ বহন করে। আমরা এখন খুঁজবো কে কত বহন করে। ওকে, আমরা খেয়াল করবো এখন নাম্বার 3, ক্রেতা ও বিক্রেতা করে কত টাকা বহন করবে। আমি একটু লিখে নিই। করে ক্রেতার অংশ, করে ক্রেতার অংশ কতটুকু এটা আমরা বের করব। করে ক্রেতার অংশ সমান ক্রেতার অংশ, অর্থাৎ ক্রেতা কত টাকা বহন করে। একটা মনে দিবা, একক প্রতি 2 টাকা করে করার করছে, অর্থাৎ এই 2 টাকা 2 এর মধ্যে ভাগ হবে ক্রেতার মধ্যে এবং বিক্রেতার মধ্যে। আমি এখন দেখবো যে ক্রেতা কত বহন করে, বিক্রেতা কত বহন করে। খুব সহজ বিষয়। করার পূর্বে ক্রেতারা কিন্তু 17 টাকা করে, আর করার পরে ক্রেতারা কিনে 18.6 টাকা করে। তাহলে আমরা শুধু ক্রেতায় করের অংশ লিখলে এইভাবে লিখে নিতে পারি যে কর পরবর্তী দাম, বাংলায় লিখলাম, প্রতীক লেখা যাইতো, বিয়োগ কর পূর্ব দাম। ঠিক আছে, যে ক্রেতা করে ক্রেতার অংশ কিভাবে পাবো আমরা, যে কর পরবর্তী সে কত টাকা দাম দিয়ে কিনে। কর পরবর্তী সে একক প্রতি দাম দেয় 18.6 টাকা, আর করের পূর্বে সে দাম দিত 17 টাকা, তাহলে এখন বেশি দেয় 1.6 টাকা। খেয়াল করে সবাই ভালো করে। করে ক্রেতার অংশ পাবো আমি কিভাবে, যে আগে কত কিনতো আর এখন কত টাকা দিয়ে কিনে। আগে কিনতো কত টাকা দিয়ে, করার পূর্বে কিন্তু সে 17 টাকা দিয়ে, এখন কিনে 18.6 টাকা দিয়ে, তাহলে তার দাম বাড়ছে। আর এইটুকু দাম বাড়ছে মূলত করের ফলে। তাহলে দাম বাড়ছে কতটুকু, একক প্রতি 1.6 টাকা। আগে কিন্তু 17 টাকা দিয়ে, এখন কিনে 18.6 টাকা দিয়ে, তাহলে দাম বাড়ছে কত, 1.6 টাকা। এই 1.6 টাকা ক্রেতা বহন করে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ক্রেতা বিক্রেতা করে কত টাকা বহন করে। তাহলে করে ক্রেতার অংশ 1.6 টাকা,
1.6 টাকা, অর্থাৎ ক্রেতা করের 1.6 টাকা বহন করে। 1.6 টাকা বহন করে। ওকে, এবার বিক্রেতার অংশ, তাহলে লিখবো যে করে বিক্রেতার অংশ। আবার লিখে নিতে পারো, আবার করে বিক্রেতার অংশ। হ্যাঁ, বিক্রেতার অংশ আমি পাবো। বিক্রেতার অংশ কিভাবে পাবো? সহজ হিসাব, যে মোট কর কত টাকা, এখানে একক প্রতি কর কত, 2 টাকা। তাহলে আমি এখানে লিখে নিতে পারি একক প্রতি কর মাইনাস করে ক্রেতার অংশ। তাহলে একক প্রতি কর কত টাকা, 2 টাকা। একক প্রতি কর কত টাকা, 2 টাকা। এই 2 টাকা থেকে করে ক্রেতার অংশ, ক্রেতা বহন করে কত, 1.6 টাকা। তাহলে বিক্রেতা বহন করতেছে 0.4 টাকা। ক্লিয়ার? করে বিক্রেতার অংশ, একক প্রতি কর কত টাকা, 2 টাকা। এর মধ্যে ক্রেতা বহন করে কত, 1.6 টাকা। তাহলে বিক্রেতার কাছে থাকে কত, বিক্রেতা বহন করে কত, 0.4 টাকা। তাহলে লিখে নিতে পারি যে অর্থাৎ বিক্রেতা করের 0.4 টাকা বহন করে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এখানে শেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওকে, তাহলে 3 নম্বর কমপ্লিট করলাম। এরপরে সরকারের রাজস্ব বলছে, সরকারের রাজস্ব। ওকে, মুছে ফেলি। 4 নম্বর বলছে সরকারের রাজস্ব। তাহলে 4, সরকারের রাজস্ব। রেভিনিউ আর দিতে পারি, সরকারি রেভিনিউ যেটা, রাজস্ব রেভিনিউ, অথবা আর না দিলে হবে, শুধু বাংলাটা যদি লিখতে চাই তাও হবে, সরকারি রাজস্ব। হ্যাঁ, সরকার কত টাকা আয় করে, সরকার একক প্রতি আয় করে 2 টাকা। একক প্রতি আয় করে 2 টাকা। তাহলে কত পরের পরে কত বিক্রি হয়েছে, এই যে 27.8 টাকা বিক্রি হয়েছে। তাহলে আমরা যে কাজটা করবো এখানে, কিউব আর টি, একক ইন্টু টি, ট্যাক্স যেটা, ঠিক আছে। সরকার রাজস্ব কত টাকা পাবে, একক প্রতি সে 2 টাকা পাবে। তাহলে টোটাল বিক্রেতা বিক্রি করছে কত একক, কর পরবর্তী দেখতে হবে কিন্তু। রাজস্ব যেটা পাইছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে করার পরে পাইছে। করার পরে বিক্রেতা বিক্রি করছে কত, 27.8 একক। তাহলে সরকার রাজস্ব সে কত পাবে, এই প্রত্যেক এককে 2 টাকা করে। আর কত বিক্রি করছে, 87.8 একক, কত টাকা করে, 2 টাকা করে। 87.8 ইন্টু 2, তাহলে 175.6 টাকা পাবে সে। 175.6 টাকা হচ্ছে সরকারের রাজস্ব। ঠিক আছে, দেশে একক প্রতি 2 টাকা করে পাইছি। টোটাল বিক্রি করছে 27.8 একক, 2 টাকা করে পাইছে, আমি এই টাকাটা পেয়ে গেলাম। ব্যাস, আশা করি সবাই বুঝতে পেরেছ। একই রকম একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক রাখলাম। দেওয়া আছে কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদা অপেক্ষক এখানে 10 মাইনাস পি, আর যোগান অপেক্ষক হচ্ছে কিউ এর সমান 2p মাইনাস 5। আমরা বের করবো হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবো। এখানে সেম অঙ্ক, প্রথমটা ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করবো। আর কত বলছে, একক প্রতি 2 টাকা বিক্রয় করা আরোপ করা হলে ক্রেতা বিক্রেতা করের কত টাকা বহন করবে। তো বিক্রেতার উপর করার যে কথা, বিক্রেতার উপর করার যে কথা, বিক্রয় কর একই কথা, অর্থাৎ যোগান অপেক্ষক পরিবর্তন হবে। তো তোমরা যে কাজটা করবা, প্রথমে ভারসাম্য দাম পরিমাণ বের করে নিবা, আর এরপরে যে কাজটা করবা, তোমরা লিখবা যে একক প্রতি 2 টাকা বিক্রয় কর আরোপ করা হলে নতুন যোগান অপেক্ষক হবে। তো নতুন যোগান অপেক্ষক বের করবা, যেভাবে আমি এই 2 নম্বর অঙ্কটা করছিলাম, একদম নতুন ভারসাম্য দাম পরিমাণ পর্যন্ত করবা, এই পর্যন্ত করবা, নতুন ভারসাম্য দাম পরিমাণ পর্যন্ত, পরবর্তী ভারসাম্য দাম পরিমাণ পর্যন্ত। এরপরে লিখবা যে করে ক্রেতার অংশ, করে ক্রেতার অংশ সমান, যখন যেভাবে আমি এখন করছি, এই অঙ্কটা যেভাবে করছি, নতুন ভারসাম্য, প্রথমে একটা ভারসাম্য দাম বের করবো, এটা 1,
দুইয়ে হচ্ছে কর পরবর্তী ভারসাম্য দাম পরিমাণ বের করলা, এরপর করে ক্রেতার অংশ, কর পরবর্তী দাম কর পূর্ব দাম পেয়ে যাবা, এরপরে করে বিক্রেতার অংশ মোট কর থেকে বাদ দিয়ে দিবা করে ক্রেতার অংশ। এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। ওকে, আর ক্লাসটা ভালো লাগারই কথা। আর আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।